প্রিয়তা আহত সুরে জিজ্ঞেস করলো, পুলিশ নিশ্চয়ই আমার মা বাবাকে কল করে সব বলে দিবেন? তা তো বলবেনই, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। সব শোনার পর মা বাবা আর ভাইয়ের করুণ মুখটা যেন এখনই প্রিয়তা অবলোকন করতে পারছে। ভীষণ দুঃখ পাবেন ওনারা। হয়তো মায়ায় পড়ে ক্ষমা করে দিবেন তাকে, কিন্তু তার দেওয়া কষ্টটা ভুলবেন না কখনোই। ফারজাত আর প্রিয়তা কমন রুমের বাহিরে দাঁড়িয়ে মমির জন্য অপেক্ষা করছে। মমির ক্লাস শেষ, আয়েশাকে সঙ্গে নিয়ে হেলে দুলে আসছে সে। হঠাৎ আয়েশা থমকে দাঁড়ায়, অস্থির সুরে বলে, এই দেখ দেখ, তোর ভাই না? মমির সামনে চেয়ে দেখলো, তাই তো। ভাইকে এই মুহূর্তে এখানে দেখে মাত্রা অধিক চকিত সে। প্রশ্ন করলো, ভাইয়া এখন এখানে কি করছে? আয়েশা চট করে মমির হাত চেপে ধরে ফিসফিসে জিজ্ঞেস করে, এই এই ভাইয়ার সাথে কি ওই আপুটার বিয়ে দিবি নাকি? মমি ব্রুকুসকে জিজ্ঞেস করে, কোন আপুটার? আরে তোর কাজিন, দেখ পাশে যে দাঁড়িয়েছেন দুজনকে কি সুন্দর লাগছে। মমি দেখলো, খেয়াল করে আচমকা আবিষ্কার করলো আসলেই দুজনকে সুন্দর লাগছে। পরক্ষণে ভাবলো এটা সম্ভব না। এমন চিন্তা করলেও ভাই তাকে বাড়ি ছাড়া করবে, তাই আয়েশাকে থমকে বলল, তুই একটা বেশি ভাবিস সব সময়। এমন কিছুই কোনোদিনও হবে না। কেন হবে না? আমাদের এদিকে তো কাজিনদের মধ্যেই বেশি বিয়ে হয়। যেমন আমারও তো আমার কাজিনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, পরীক্ষার পরই বিয়ে। মমি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর আর ভাইয়ার ব্যাপারটা এক না, তুই বুঝবি না এত কিছু। চল। আয়েশা বিরক্ত হয়ে তার পাশে হাঁটা ধরল। ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, একটা কাজে এদিকে এসেছিলাম বলে ভাবলাম কলেজে গিয়ে স্যারের কাছ থেকে তোর একটু খোঁজখবর নিয়ে আসি, কিন্তু এসে তো দেখি তোরা এখানে আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছিস। ওনাকে নিয়ে এখানে কেন এসেছিস? মমি চোখ পিট পিট করে এদিক ওদিক চাইল। কি বলবে সে? প্রিয়তার এখন এখানে আসাটা ভাইয়ার মোটেও সহজভাবে নিবে না, না নেওয়ারই কথা। সে বোকা বোকা হেসে বলল, না মানে আসলে আপু ঘরে একা ভালো লাগবে না বলে একটু নিয়ে এসেছিলাম। ফারজাদ গম্ভীর স্বরে বলল, হাজার ভালো না লাগা কাটিয়ে হলে ওনাকে এখন বাসার মধ্যেই থাকতে হবে। ক্লাস কি শেষ তোর? না, আরো একটা আছে। ঠিক আছে, তুই ক্লাস কর, আমি ওনাকে বাসায় নামিয়ে আসছি। ফারজাদ হাঁটা ধরে। প্রিয়তাও মন খারাপ করে মমিকে বিদায় জানিয়ে তার সঙ্গে যায়। তারা চলে যাওয়ার পর আয়েশা ভ্রুকুটি করে বলে, ব্যাপার কি বলতো, কিছু কি হয়েছে? মমি তার দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি হবে? এত সাবলীলভাবে বলে যেন সত্যি কিছু হয়নি। আয়েশা জানতে চাইল, তোর ভাই এটা কেন বললেন যে ভালো না লাগলেও আপুকে বাড়িতেই থাকতে হবে? ওনার কি বাসা থেকে বের হওয়া নিষেধ? আরে না, তেমন কিছু না। আপু একটু অসুস্থ, ডাক্তার বারণ করেছে বেশি ঘোরাঘুরি যেন না করে, সেই জন্য ভাইয়া কথাটা বলেছেন আর কি। আয়েশা ঠোঁট চেপে হাসলো, বলল, দেখেছিস কত কেয়ার। আমি বলে দিচ্ছি, দেখিস তোর ভাই একদিন অবশ্যই আপুর প্রেমে পড়বে। কি জানি অলরেডি হয়তো পড়েও গিয়েছে। মমি হতভম্ব হয়ে তাকায়, চোখের কোটর বড় বড় করে ফেলে। মেয়েটার চিন্তা ভাবনা কি সাংঘাতিক! এত সব তো দুঃস্বপ্নেও কখনো ভাবেনি সে। অফিসের গাড়িতে বসলো দুজন, দুজনেই পেছনের সিটে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। দুজনের মাঝে সামান্য দীর্ঘস্থায়ী নীরবতা, এতটাই নিস্তব্ধতা যে তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসছে বোধহয়। তাদের নীরবতার মাঝেই ফারজাদের ফোন বেজে ওঠে। পকেট থেকে বের করে দেখে যারার কল। রিসিভ করে সে। যারা জিজ্ঞেস করে, কোথায় আপনি? আমার বোনের কলেজে ম্যাডাম, এক্ষুনি অফিসে ব্যাক করছি। না, আপনার অফিসে এখন আসতে হবে না, আমি বরং আপনার বোনের কলেজে আসছি। কোন কলেজ? ফারজাদ কপাল কুঁচকালো। মেয়েটা এত গায়ে পড়া কেন? সে বলল, ম্যাডাম, আমি কলেজ থেকে বাসায় ফিরছি, গাড়িতে আছি। যারার মনক্ষুণ্ণ হলো, বলল, আচ্ছা, তবে অফিসে আসুন। জি, আসছি। সে ফোন রাখলো। বিরক্ত হয়ে চাইলো বাহিরের দিকে। প্রিয়তা সতর্ক দৃষ্টিতে দেখছে তাকে। মানুষটার উপর হয়তো খুব চাপ। একদিকে অফিসের দায়িত্ব, অন্যদিকে পরিবার, আর তার উপরে সে এসে জুড়েছে আরেক উটকো ঝামেলা। প্রিয়তা জিজ্ঞেস করলো, মা বাবা এলে আমি চলে যেতে পারবো না? ফারজাদ তাকালো তার দিকে, বলল, আপনার চলে যাওয়ার ব্যাপারে পুলিশ এখনো কিছু বলেননি। আপাতত আপনার পরিবারের এখানে আসাটা জরুরি।
প্রিয়তা অস্পষ্ট স্বরেই বলল, আমার চলে যাওয়াটাও তো জরুরি। কিছু বললেন? না না। তারপর বাকি রাস্তা ভীষণত নীরবতা জারি রেখে বাড়িতে পৌঁছালো তারা। ফারজা তার ভেতরে গেল না। অফিসে যেতে লেট হয়ে যাবে বলে প্রিয়তা একাই প্রবেশ করলো বাড়িতে। দিলরুবা বেগম তখন রান্নাঘরে দুপুরের আয়োজন করছেন। প্রিয়তা রান্নাঘরের কাছে যায়। আমি চলে এসেছি আন্টি। কারো গলার স্বর পেয়ে দিলরুবা বেগম চমকে তাকান। প্রিয়তাকে দেখেই বলে, ও মা, এত তাড়াতাড়ি চলে এলে যে? মম্মি ক্লাস শেষ? মৌমি আসেনি, আপনার ছেলে মৌমির কলেজে গিয়েছিলেন। উনি আমাকে এখন নামিয়ে দিয়ে আবার অফিসে গিয়েছেন। আচ্ছা, তাই বলো। ওর কলেজে গিয়ে ভালো লেগেছে? আর ভালো লাগা, সে যেখানেই যায় ঝামেলাও সঙ্গে নেই তার। এত ঝামেলার মাঝে কি আর ভালো লাগা কাজ করে? তাও প্রসন্ন হেসে বলল, জি আন্টি, ভালো লেগেছে। বেশ, এবার রুমে গিয়ে রেস্ট নাও। আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি। আন্টি, আমি এখন কিছু খাবো না। স্যুপটা খাও, ভালো লাগবে। প্রিয়তা বলল। না না আন্টি, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে একটু গল্প করব। দিলরুবা বেগম হাসলেন, বললেন, ঠিক আছে, তোমার কথাটা রাখলাম। প্রিয়তা হাসলো, বলল, আন্টি, আপনি বাংলাদেশে কোন জেলার মেয়ে? দিলরুবা বেগম চমৎকার হেসে বললেন, আমি আমি বরিশালের মেয়ে। প্রিয়তা চকিত সুরে বলে, তাই? হ্যাঁ, তুমি কোন জেলার? আমি ঢাকার মেয়ে। জন্ম থেকে বেড়ে ওঠা সব ওইখানেই। বাবার বাড়িও ঢাকাতে, তবে মায়ের বাড়ি রংপুর। রংপুর গিয়েছো কখনো? না, ওইদিকে যাইনি। আচ্ছা আন্টি, আপনার বাংলাদেশে যেতে ইচ্ছে করে না? দিলরুবা বেগম দীর্ঘশ্বাস ফেলেন, ক্ষীণ স্বরে বলেন, নিজের দেশে যেতে কার ইচ্ছে না করে বলো? যদি পারতাম কবেই চলে যেতাম, এখানে থাকতাম না। তাহলে যাচ্ছেন না কেন? কিসের পিছু টান? দিলরুবা বেগম তাকালেন প্রিয়তার দিকে, বললেন, অনেক কিছুর, তুমি বুঝবে না মা। প্রিয়তা আর এই নিয়ে কথা বাড়ালো না। দিলরুবা বেগমের বিষাদগ্রস্ত হৃদয়খানা স্পষ্ট দেখলো যেন। প্রসঙ্গ পাল্টাতেই বলল, আমি কি কোনো কাজে সাহায্য করবো আন্টি? না না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। তোমার এখন সুস্থ থাকার জন্য যথেষ্ট বিশ্রামের প্রয়োজন। প্রিয়তা বুঝলো মানুষটা তার কাছ থেকে কিছু আড়াল করতে চাইছে। থাক, করুক। সবকিছু সবার সামনে প্রকাশ করা যায় না। কিছু জিনিস থাকে একান্ত ব্যক্তিগত, সেগুলো ব্যক্তিগতই রাখাই শ্রেয়। প্রিয়তা তার নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার নাস্তা শেষ করে পড়ছিল মৌমি। ফোনটা তার পাশেই রাখা। আচানক সেটা থেকে ভো ভো শব্দ শুরু হয়। সে তাকিয়ে দেখলো কল আসছে। ভাইব্রেশন মোডে দেওয়া বলে এমন ভয়ানক শব্দ করছে। সে ফোনটা হাতে নেয়। আননোন নাম্বার। একবার ভাবে ধরবে না, পরে আবার কি ভেবে যেন ধরে। সালাম দেয়। খাস উদ্যুতি জিজ্ঞেস করে, हेलो, कौन कह रहा है? ওপাশের ব্যক্তিটি এক পল সময় নিয়ে জিজ্ঞেস করে। কোন জায়গায় এটা? বাংলা ভাষা শুনে খানিকটা অবাক হয় মৌমি। পরে ফোনটা চোখের সামনে ধরে দেখে এটা বাংলাদেশি নাম্বার। সে ফের কানে লাগায়, জবাবে বলে, এটা পাকিস্তান। আপনি কে? আমি নিহাল। আপনি মিমি না, প্রিয়তার বান্ধবী? মমির এতক্ষণে টনক নড়ল। জৈনিক ব্যক্তি পরিচয় পেয়ে হতভম্ব হয়ে পড়ল সে। কি করবে বুঝতে না পেরে দৌড়ে গেল প্রিয়তার ঘরে। শুয়েছিল প্রিয়তা। মমিকে ছুটে আসতে দেখে ঘাবড়ে দ্রুত উঠে বসে। জিজ্ঞেস করে, কি হয়েছে মমি, এভাবে ছুটে এলে কেন? মমি কলটা মিউট করে বলল, তোমার ভাই কল করেছে। প্রিয়তা বিস্ফোরিত চোখে চেয়ে বলে, কি? ফোনের ওপাশের ব্যক্তি ক্রমাগত হ্যালো হ্যালো শোনা যাচ্ছে। প্রিয়তার ঢোকিলে পুলিশ নিশ্চয়ই এতক্ষণে যোগাযোগ করে ফেলেছে। তাই হয়তো এই নাম্বারের উপর ভাইয়ার সন্দেহ হয়েছে। নয়তো আজ আবার কেন কল দিবেন? মমি ভীত সুরে জিজ্ঞেস করলো, কি করবো এবার? আমায় দাও। মমি বিস্ময়াবিষ্ট সুরে বলল, তুমি কথা বলবে? হ্যাঁ। প্রিয়তা আনমিউট করে ফোনটা কানে লাগালো। জিভ দিয়ে ভিজিয়ে নিল শুকনো ঠোঁট। মৃদু আওয়াজে ডাকলো, ভাইয়া। ওপাশের ব্যক্তিটি এবার থেমে যায়। কোনো শব্দ নাই। বেশ কিছুক্ষণ এভাবেই চুপ থাকে দুজন। অতঃপর একটা দীর্ঘশ্বাস শোনা যায়। ওপাশ থেকে শোনা যায় কারো ব্যথিত সুর। প্রিয়তা, বোন আমার, কেমন আছিস?
প্রিয়তা কেঁদে ফেলে। তার কান্না দেখে চোখ ভিজে উঠে মৌমির। ওপাশ থেকে নিহাল বলে ওঠে, কানিস না বোন, আমি আসছি, কালই আসছি। আর কেউ তোকে কোনো কষ্ট দিতে পারবে না। ভাইয়া আসছি তো। ভাই আসবে। ব্যাপারটা যতটা না আনন্দ দিচ্ছে তার থেকেও বেশি পীড়া দিচ্ছে প্রিয়তাকে। সে কোন মুখে ভাইয়ের সামনে দাঁড়াবে, কোন চোখে তাকাবে ভাইয়ার দিকে, কি বলবে? বলবে যে তোমাদের সাথে অন্যায় করার শাস্তি আমি এখনো ভোগ করছি, আমায় ক্ষমা করে দাও। আদৌ কি তার এই ভুলের ক্ষমার যোগ্য? সারা রাত এই ভাবনাতেই কাটে প্রিয়তার। রাতে দিলরুবা বেগম আর ফাজ্জাদকে প্রিয়তার ভাই আসার খবরটা মমি জানায়। মমির কাছ থেকে ফাজ্জাদ প্রিয়তা ভাইয়ের নাম্বারটা নেয়। যোগাযোগ করতে হবে। ফাজ্জাদ তার ডেস্কে বসে কোনো এক ফাইলে চোখ বুলাচ্ছে। তখনই ঘটে যারার আগমন। সে দরজায় নক করে জিজ্ঞেস করে, আসবো ফারজাদ? ফারজাদ তাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সৌজন্যতার খাতিরে হেসে বলল, আসুন ম্যাডাম। ভেতরে প্রবেশ করলো যারা। বলল, আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন। ফারজাদ বসলো। যারাও অপর পাশের একটা চেয়ারে বসলো। অতঃপর ফারজাদের দিকে পূর্ণ মনোযোগে চেয়ে বলল, আপনি আমাকে বলেছিলেন আপনার সেই আত্মীয়ের ঘটনা সব খুলে বলবেন, কিছুই তো বললেন না আর। ফারজাদ ভেবেছিল মেয়েটা হয়তো ভুলে যাবে, কিন্তু তার হলো কই। সে ইতস্তত সুরে বলে, ম্যাডাম, অফিসের ভেতর থেকে এসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলাটা কি ঠিক হবে? অপ্রাসঙ্গিক কেন হতে যাবে? আপনার আত্মীয় যেখানে, সেখানে অপ্রাসঙ্গিকতার কিছু নেই। আপনি বলুন। ফারজাদ প্রচন্ড বিরক্ত বোধ করছে। ফাইলটা বন্ধ করে সাইডে রাখলো সে। কিভাবে সমস্তটা না বলে ব্যাপারটা ধামাচাপা দেওয়া যাবে সে প্রক্রিয়াটাই মাথার ভেতর সাজিয়ে নিচ্ছে। যারা অধৈর্য গলায় বলল, বলুন না। ফারজাদ ইতস্তত সুরে বলল, আসলে ওনার একটু ব্যক্তিগত সমস্যার জন্যই উনি আপাতত আমাদের সাথে আছেন। আর সেদিনের ঘটনাটা অপ্রত্যাশিতই ছিল। উনি এমনিতেই অসুস্থ, তার উপর ওনার শত্রুপক্ষের কেউ একজন ওনাকে আবার আঘাত করতে এসেছিলেন। সব মিলিয়ে ভীষণ কুৎসিত একটা মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল। যারা এক পল ভেবে জিজ্ঞেস করলো, উনি আপনার কে হয়? ফারজাদ বুঝতে পারলো না হঠাৎ কি পরিচয় দিবে। চট করেই বলে ফেললো, তাই কাজিন, আমার কাজিন হয়। পরিচয়টা বোধহয় যারার খুব একটা পছন্দ হলো না। মুখটা কেমন যেন চুপসে গেল। ছোট্ট করে বলল, ও। ফের আবার প্রশ্ন করলো, মেয়েটাকে দেখে তো অল্প বয়স মনে হলো, এই বয়সে এত শত্রু হলো কি করে? ফারজাদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শত্রুতার জন্য কি আর বয়স লাগে ম্যাডাম? ওনার শত্রু ওনার খুব প্রিয় একজন। আসলে আজকাল বয়স দেখে শত্রুতা হয় না, শত্রুতা হয় সম্পর্ককে পুঁজি করে। যাকে সেসব, আমি আর ওনাকে নিয়ে কথা বলতে চাইছি না। আশা করছি ম্যাডাম আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন। যারা অম্লান হেসে বলল, জি, বুঝতে পেরেছি। যারা বেরিয়ে যায়। ফারজাদ ফের ফাইলটা খুলে বসে, কিন্তু আনমনে অন্তঃস্থলে তখন প্রিয়তার মুখাবয় ফুটে ওঠে। সে ভাবে, ভাই এলেই মেয়েটা চলে যাবে, আবার নতুন একটা জীবন পাবে। হয়তো একসময় আবার সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে, হয়তো একসময় সব ভুলে যাবে তাদের। ফারজাদ মাথা ঝাঁকালো, নিজেকে থমকে বলল, এত কিছু ভাবার কি আছে? ভুলে গেলে যাবে, এমনিতেও সে কি মনে রেখে বসে থাকবে নাকি? বাড়ি ফিরছে যারা এবং তার বাবা রফিক জুবায়ের। যারা চোখে মুখে ছেয়ে আষাঢ়ের কালো অম্বধর। রফিক সাহেব ব্যাপারটা খেয়াল করছেন অনেকক্ষণ আগ থেকেই। মেয়েটার আজকাল একটু বেশি মন খারাপ থাকে। তার কারণটাও হয়তো তিনি অনুধাবন করতে পারছেন, কিন্তু বাবা হিসাবে করতে পারছেন না কিছুই। তিনি রুদ্ধশ্বাস ছাড়লেন। মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, মন খারাপ মা? যারা চাইলো বাবার দিকে। তার চোখে মুখে উপচে পড়া বিষণ্ণতা জবাব দিল, হ্যাঁ মন খারাপ, ভীষণ মন খারাপ। তবে মুখে বলল না। রফিক সাহেব বললেন, মেয়েরা মুখ ফুটে না বললেও বাবারা বুঝতে পারে সব। কি লাগবে বলো? যারা থমথমে স্বরে বলল, ফারজাদকে। রফিক সাহেব স্তম্ভিত হলেন। যদিও জবাব জানতেন তিনি। গম্ভীর স্বরে বললেন, অন্য কিছু চাও? এটাই লাগবে আব্বু, অন্য কিছু না। এটা দেওয়ার সামর্থ্য যে তোমার বাবার নেই। যারা অস্বস্তি হলো, বিচলিত সুরে বলল, কেন নেই? তুমি ফারজাদের পরিবারের সাথে কথা বলো, পরিবার মেনে নিলে ফারজাদও মেনে নেবে। রফিক সাহেব মেয়ের সুখের জন্য সবটুকু করতে পারেন। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েটাকে আগলে বেঁচে আছেন তিনি। সব সময় সব চাওয়া পূরণ করে এসেছেন।
এবারও করবেন? অবশ্যই করবেন। তিনি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে মা, আমি ফারজাদের পরিবারের সাথে কথা বলবো। আষাঢ়ের মেঘ সরে গিয়ে রোদ ঝলমলে হয়ে ওঠে যারার মুখাবয়। প্রচন্ড খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে, ভালোবেসে বলে, আই লাভ ইউ আপু। রফিক সাহেব মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, আই লাভ ইউ টু আম্মি জান। এক প্রকার জোর করে আজ রান্নাঘরে ঢুকেছে প্রিয়তা। সে আজ সকলের জন্য চা বানাবে। দিলরুবা বেগম হাজার বারণ করেও ঠেকাতে পারেননি। শেষে ক্লান্ত হয়ে সোফার ঘরে বসে রইলেন। রান্নাঘরে প্রিয়তার মমি কিছু নাস্তা বানাচ্ছে, আর প্রিয়তা বানাচ্ছে তার স্পেশাল মশলা চা। তার পরিবারে এই চায়ের জন্য বিখ্যাত সে। ফারজাদ অফিস থেকে ফিরে নিজের ঘরে। আজ মাথা ধরেছে, শুয়ে আছে সম্ভবত। দিলরুবা বেগম টিভি দেখছেন। খবরের চ্যানেলগুলোতে এখনো সে নারী পাচারের চক্র নিয়ে যত আলোচনা চলছে। সবাই এখন অধিক আগ্রহে বসে আছে ওয়াদির ধরা পড়ার জন্য। সে ধরা পড়লে খোলাসা হবে পুরো ব্যাপারটা, সামনে আসবে বিস্তর কিছু। কিন্তু এই নাটের মূল কোথায় ঘাপটি মেরে আছে কে জানে। দিলরুবা বেগম ভাবলেন, তিনি যদি আরেকবার ছেলেটাকে দেখতে পেতেন তবে অবশ্যই কষে একটা চর মেরে আসতে। প্রিয়তার মমি চা নাস্তা বানানো শেষ। নাস্তাগুলো গুছিয়ে নিয়ে বসার ঘরে আসে তারা। মমি বলল, ভাইয়াকে ডাকবো আম্মি? না, ওর নাকি মাথা ধরেছে, ওর রুমেই বরং চাটা দিয়ে আয়। মমি একটা চায়ের কাপ হাতে নিয়ে কি ভেবে যেন প্রিয়তার দিকে এগিয়ে দিল, সেটা বলল, আপু তুমি একটু কষ্ট করে এটা ভাইয়াকে দিয়ে এসো না। দিলরুবা বেগম দ্বিমত পোষণ করে বললেন, আহা, মেয়েটার হাতে ব্যথা, তুই জানা। প্রিয়তা প্রসন্ন হেসে বলল, না না আন্টি, সমস্যা নেই, পারবো আমি। মমি তাকে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ যাও যাও। প্রিয়তা পা বাড়ালো ফারজাদের ঘরের দিকে। দিলরুবা বেগম ভ্রু কুঁচকে মমির দিকে চাইলেন। ক্ষিপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তোর? মমি চায়ের কাপে চুমুক বসিয়ে আমোদ গলায় বলল, নিজের ব্যবস্থা নিজে করতে না পারলে অন্যকে তো তা নিয়ে ভাবতেই হবে। তোমার ছেলের যা মতি গতি, মনে হচ্ছে না আমি কোনোদিনও পিপি হতে পারবো বলে, তাই নিজ থেকেই একটা ব্যবস্থা নিলাম, দেখি না কাজ হয় কি না। দিলরুবা বেগম হতভম্ব হলেন। মমির কথার অর্থ বুঝতে পাক্কা 2 মিনিট লাগলেও বোঝা মাত্রই চমকালেন তিনি। এমনটা কখনো চিন্তাও করেননি। তিনি ফেল করে চেয়ে বললেন, আমি যে ভাবছি তুই কি তাই বোঝাতে চেয়েছিস? মমি হেসে ফেলে বলে, জি আমি জান, তাই প্রিয়তা আপু ভাবি যে হিসাবে একদম পারফেক্ট। দিলরুবা বেগম হকচকিয়ে উঠেন। কি সব আকাশ কুসুম ভাবছে মেয়েটা। কিন্তু পরক্ষণে তার আবার মনে হলো প্রিয়তা মেয়েটা মন্দ নয়। আসবো? প্রিয়তার গলার স্বরটা প্রথমে ধরতে পারল না ফারজাদ। সে মমি ভেবে তাই বলে উঠল, হুম। প্রিয়তা ভেতরে ঢুকে ফারজাদ কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। এই প্রথম প্রিয়তা ফারজাদের ঘরে এসেছে। প্রচন্ড অস্বস্তিতে গা চারা দিয়ে উঠেছে যেন। স্বভাবতই আশেপাশে চোখ বুলালো প্রিয়তা। একটা বিছানা, ছোট ড্রেসিং টেবিল, আলমারি, পড়ার টেবিল আর একটা বুকশেলফ দিয়ে টিপটপ করে রাখা। সবকিছু গোছানো বেশ। দেওয়ালে আছে আবার একটা বড় ফ্রেমে ছবি। ছবিতে দিলরুবা বেগম, ফারজাদ আর মমি, সকলে হাস্যোজ্জ্বল মুখ। প্রিয়তা খেয়াল করলো এই বাড়ির কোথাও ফারজাদের বাবার কোনো ছবি নেই, চিহ্ন নেই, কিংবা এতদিন অবধি এই বাড়িতে আছে কখনো এই মানুষটার কথা কেউ মুখেও আনেনি। ব্যাপার কি? তার এই গুরুতর ভাবনার সুতো কাটে ফারজাদের গলার স্বরে। ফারজাদ উঠে বসে অপ্রস্তুত স্বরে বলে, আপনি এখানে কেন? আচমকা প্রশ্নের রাহ হারায় প্রিয়তা। কি বলবে ভাবতে ভাবতে খানিক সময় পার করে দেয়। তারপর মনে পড়ে সে তো চা নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে চায়ের কাপটা ফারজাদের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। ফারজাদ চায়ের কাপ হাতে নিল। জিজ্ঞেস করলো, মমি কোথায়? প্রিয়তা ইতস্তত সুরেই বলল, নিচে। তাহলে ও না এসে আপনাকে পাঠালো কেন? এই প্রশ্নের জবাব কি দিবে সে? সে তো নিজেও জানে না মমি তাকে কেন পাঠিয়েছে। তাই অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল ঠায়। ফারজাদ প্রিয়তার মুখখানা দেখে ঠাড় করতে পারল তার অবস্থাটা। বলল, আচ্ছা, আপনি নিচে যান।
প্রিয়তা মাথা নাড়িয়ে পা বাড়ায়। ততক্ষণে ফারজাদ চুমুক বসায় চায়ের কাপে। প্রিয়তাকে ডাকে ফের। সে ফিরে চাইতেই জিজ্ঞেস করে, চাটা আপনি বানিয়েছেন? জি, কি করে বুঝলেন? আম্মি আর মমির হাতের চায়ের স্বাদ আমার মুখস্থ। এই স্বাদ নতুন মনে হলো, তাই জিজ্ঞেস করলাম। প্রিয়তা এক পল সময় নিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? ফারজাদ কিঞ্চিত হেসে বলল, ভালো। সামান্য ভালোতেই প্রিয়তা খুশি হলো বেশ। নিচে নামলো খুশ মেজাজে। মমি তাকে দেখেই বলল, আপু, চাটা যা দারুণ হয়েছে না, আমাকে পরের বার শিখিয়ে দিও তো। প্রিয়তা হেসে সোফায় বসলো, বলল, অবশ্যই শেখাবো। দিলরুবা বেগম বললেন, আমাকেও শেখাতে হবে কিন্তু। প্রিয়তা শব্দ করে হাসে এবার, বলে, আচ্ছা আন্টি। অনেকদিন পর একটু হাসতে পেরে যেন মনটা অনেকটা হালকা লাগছে। অন্য দিনের তুলনায় আজ দিনটা ভালো কেটেছে প্রিয়তার। কিছুক্ষণের জন্য হলেও যেন মনে হচ্ছিল তার কোনো দুঃখ নেই, সব দুঃখ হাওয়ায় মিশে গিয়েছে। কিছু মুহূর্তের জন্য হলেও যেন শ্বাস নিতে পারছিল সে, একটু শান্তি অনুভব করছিল। রাত এখন 10টা ঠিক। মমির ফোন বাজছে, আবারও আননোন নাম্বার, তবে এবারের নাম্বারটা পাকিস্তানি। সে রিসিভ করে, সালাম দেয় বরাবরের মতোই। ওপাশ থেকে ভেসে আসে পুরুষলি এক স্বর। সালামের জবাব দিয়ে লোকটি বলে, আমি নিহাল, প্রিয়তার ভাই। প্রিয়তার সাথে কি কথা বলা যাবে? পরিচয় পেয়ে মমি ফের ছুটে যায় প্রিয়তা ঘরে। ঘর খালি, প্রিয়তা নেই সেখানে। খুঁজতে খুঁজতে মায়ের ঘরে যায়। প্রিয়তাকে সেখানে পেয়ে সে দ্রুত ফোনটা তার হাতে দিয়ে বলে, নিহাল ভাইয়া কল করেছেন। প্রিয়তা অস্বস্তি চিত্তে দ্রুত কানে লাগায় ফোনটা। ভগ্ন সুরে ডাকে, ভাইয়া। প্রিয়, প্রিয়, আমি এসে গেছি বোন। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি তোর সাথে দেখা করতে চাই। প্রিয়তার হাত কাঁপছে, গলা কাঁপছে, চোখ টলমল করছে উষ্ণ জলে। গলার স্বর আটকে আসছে বারংবার। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। দিলরুবা বেগমও শুনলেন সবটা। প্রিয়তা কিছু বলতে পারছে না দেখে তিনি নিজেই ফোনটা নিলেন, কানে লাগিয়ে বললেন, আপনি এখন কোথায় আছেন? নিহাল গলার স্বর চিনতে না পেরেই বলল, আপনি কে বলছেন? আমি দিলরুবা বেগম। প্রিয়তা এখন আমার বাড়িতেই আছে। আপনি কোথায় আছেন যদি একটু বলতেন? আমি তো এয়ারপোর্টে। আচ্ছা, সেখানেই থাকুন। আমার ছেলে আপনাকে এসে নিয়ে যাবে। ওর কাছে আমি আপনার ফোন নাম্বার দিয়ে দিব, ও পৌঁছে আপনাকে কল দিবে। আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষা করছি তাহলে। দিলরুবা বেগম ফোন রেখে ফারজাদকে ডাকলেন। ফারজাদ আসার পর সব খুলে বললেন তাকে। ফারজাদ আর দেরি করল না, তাই দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ল প্রিয়তার ভাইকে আনার জন্য। প্রিয়তা শুকনো মুখে বসে আছে। ভাইয়ের সামনে কিভাবে যাবে সেই চিন্তাতে অস্থির সে। মমি আর দিলরুবা বেগম তাকে বোঝাচ্ছেন, কিন্তু মেয়েটার চিন্তা আর অস্থিরতা কমবার নাম নিচ্ছে কই। ফারজাদ আধ ঘন্টার ভিতর এয়ারপোর্টে পৌঁছে গেল। গিয়েই ফোন করলো সেই নিহালের নাম্বারে। কলটার সাথে সাথে রিসিভ হলো। সালাম দিল ফারজাদ। নিহাল জবাব দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি দিলরুবা আন্টির ছেলে? এয়ারপোর্টে যার আসার কথা ছিল? জি, কোন দিকে আপনি? প্রথম গেটের সামনে। আচ্ছা দাঁড়ান, আমি আসছি। ফারজাদ সেদিকেই যায়, কিন্তু সেখানেও মানুষ অনেক। এত মানুষের ভেতর নির্দিষ্ট ব্যক্তিটাকে চিনবে কি করে? সে আবার ফোন দেয়। নিহাল জিজ্ঞেস করে, আপনি এসেছেন? জি, আপনি কোথায়? নিহাল বলল, আমি হাত উঠিয়েছি, দেখুন। ফারজাদ দেখলো তার থেকে বেশ কয়েক হাত দূরে একজন লোক হাত উঠিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। সে বুঝতে পারে উনি তার কাঙ্ক্ষিত ব্যক্তি। সে ফোন কেটে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, আপনি নিহাল? লোকটা চমকে তাকায়, বিস্মিত হয়ে বলে, জি জি, আমি নিহাল। ফারজাদ প্রসন্ন হেসে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো, আমি ফারজাদ, দিলরুবা বেগমের ছেলে। নিহাল হাত মেলালো না, জড়িয়ে ধরল ফারজাদকে। ফারজাদ হকচকে উঠে। এমন কিছু হয়তো আশা করেনি। নেহাল ভেজা স্বরে বলে, আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। পুলিশ সব বলেছেন আমাদের। আপনি আর আপনার পরিবার না থাকলে হয়তো আমি আমার বোনকে কখনোই ফিরে পেতাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি চিরকৃতজ্ঞ রইলাম। ফারজাদ বিব্রত বোধ করছে। সে জোরপূর্বক হেসে বলল, এভাবে বলবেন না দয়া করে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোটাই মানুষের ধর্ম। আজ আমরা আপনাদের সাহায্য করেছি, কাল হয়তো আপনারা আমাদের সাহায্য করবেন।
এখানে ঋণ শোধ করার কোনো ব্যাপারই না। আপনাদের মেয়ে আপনাদের কাছে ফিরে যেতে পারছে, আমরা তাতেই খুশি। ফারজাদের ব্যবহারে মুগ্ধ হলো নিহাল। পুলিশ বলেছিলেন, আপনার বোন ভালো মানুষের কাছে আছেন, চিন্তা নেই। কথাটা চিরন্তন সত্য বলে মনে হলো তার। ফারজাদ বলল, চলুন এবার, আপনার বোন আপনার অপেক্ষায় আছেন। তারপর রওনা দিল দুইজন। বাহির থেকে গাড়ির শব্দ আসতে প্রিয়তার অস্থিরতা ত্বরান্বিত হয়। সে হাত কসলাতেই আরম্ভ করে। গলা শুকিয়ে ওঠে তার। মৌমিকে বলে, আমায় একটু পানি খাওয়াবে? মৌমি পানি দেয়। পুরো গ্লাসের পানিটুকু খেয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালায় সে। দিলরুবা বেগম গিয়ে দরজা খুলে দেন। অপেক্ষা করেন আগন্তুকের। কিছু সময় বাদে ফারজাত আসে, সাথে এক অপরিচিত মুখ। দিলরুবা বেগম বুঝতে পারেন এটাই নিহাল। নিহাল দরজায় অভিমুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর ভাবমূর্তির মহিলাটিকে দেখেই আন্দাজ করে ফেলে উনি দিলরুবা বেগম। নিহাল সালাম দেয়। সালামের জবাব দেন দিলরুবা বেগম। তাকে ভিতরে নিয়ে বসান। ভিতরে গিয়ে নিহালের অস্থির চঞ্চল দুই চোখ তার প্রাণপ্রিয় বোনকে খুঁজতে আরম্ভ করে। ফারজাত তো পাশে বসে তার। দিলরুবা বেগম প্রিয়তার কাছে ফিরে গিয়ে বলেন, তোমার ভাই চলে এসেছেন প্রিয়তা, এবার তোমাকে তার মুখোমুখি হতেই হবে। চলো মা। তথস্থ পায়ে এগিয়ে গেল প্রিয়তা। গেস্ট রুম থেকে ড্রয়িং রুমটা বেশি দূরে নয়, কয়েক কদমের ব্যবধান। তাও সেই কয়েক কদম যেন আজ শেষই হচ্ছে না। প্রিয়তার হৃদকম্পন বেড়েছে। সে শুনতে পাচ্ছে সেই শব্দ। অবশেষে ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়ে পা থামে তার। অনেকদিন পর প্রিয় মানুষ, প্রিয় মুখটা দেখে সে যেন জমে যায়। গলার স্বর বসে যায়। সে কথা বলতে চাইছে, ভাইয়া বলে ডাকতে চাইছে, কিন্তু পারছে না। ভীষণ কষ্টে ঠোঁট নাড়ালো, অতঃপর গলার স্বর বের করলো, ডাকলো, ভাইয়া। দীর্ঘ প্রতীক্ষিত সেই গলার স্বর কানে যেতে অন্তঃস্থল শীতল হয় নিহালের। বোনের দিকে তাকায় ঢোক গিলে। এতদিন বোনকে না দেখে মনে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত আজ সেরে উঠেছে তৎক্ষণাৎ। চিত্ত জুড়ে বইছে প্রশান্তির স্রোত। প্রিয়তা তার জায়গা থেকে নড়তে পারছে না। পাগুলো যেন মেঝের সাথে আঠার মতো লেগে আছে। তবে নিহাল বিলম্ব করে না আর এক মুহূর্ত। ছুটে এসে বোনকে জড়িয়ে ধরে। যতটা শক্তভাবে জড়িয়ে ধরলে বোন আর পালাতে পারবে না, ঠিক ততটাই শক্তভাবে আগলে নেই তাকে। প্রিয়তা কেঁদে ফেলে। জল জমে নিহালের চোখেও। দুই ভাই বোন নীরবে কাঁদে অনেকক্ষণ। বাড়ির বাকি সদস্যরা অপলক চোখে চেয়ে কেবল দেখে ভাই বোনের নির্মল ভালোবাসা। তাদের এই নিখুঁত সম্পর্ক আর মায়া দেখে মৌমিও কাঁদে খুব। মনে মনে ভাবে তার ভাইও নিশ্চয়ই তাকে এতটাই ভালোবাসে। অনেকক্ষণ নীরবে নিবৃত্তে কান্নার পর্ব চুকিয়ে সোজা হয়ে দাঁড়ায় প্রিয়তা। ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে চট করে নিচে বসে পড়ে। দুই হাতে আগলে ধরে ভাইয়ের পাজুগল। তার ব্যবহারে সকলে হতভম্ব। নিহাল হকচকিয়ে উঠে বলে, কি করছিস প্রিয়, পাছাড়? প্রিয়তা মাথা ঠেকায় ভাইয়ের হাঁটুতে। বড় বড় শ্বাস ফেলে বলে, আমি ক্ষমা চাইবো কোন মুখে ভাইয়া? কোন মুখে মা বাবার সামনে দাঁড়াবো আমি? আমার ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, নিজের উপর ঘৃণা হচ্ছে খুব। আমি এত বড় একটা বোকামি কি করে করতে পারলাম? কিভাবে পারলাম তোমাদের সাথে এত বড় অন্যায় করতে? আর আজ দেখো, আবার এই অন্যায়ের শাস্তি পাচ্ছ তোমরাও, সাথে এই পরিবারটাও পাচ্ছে। ভুল করেছি আমি, অথচ শাস্তি পাচ্ছে সবাই। আমার যে এখন ক্ষমা চাইতেও বিবেকে বাচ্ছে ভাইয়া। কি করব আমি বলো? বলে দাও না কি করলে ক্ষমা পাবো? প্রিয়তা কাঁদছে। চোখের পানি বাঁধ ভেঙেছে আজ। তার কান্নার শব্দে দিলরুবা বেগম আর মোমের মায়া হচ্ছে বড্ড। ফারজাদ নিষ্পলক চেয়ে আছে। প্রিয়তার প্রতি মায়া হচ্ছে তারও। মেয়েটার সাথে এমনটা না হলেও পারত বোধ হয়। আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো একটা সুন্দর জীবন যে সেও প্রাপ্য। নিহাল নিজেকে শক্ত করে প্রিয়তাকে টেনে দাঁড় করায় সে। তার গালে হাত রেখে কঠিন সুরে বলে, তুই ভালোবেসে ভুল করিসনি প্রিয়। ভুল করেছিস আমাদের না জানিয়ে এত বড় একটা পদক্ষেপ নিয়ে। কিন্তু যার জন্য এত কিছু করলি, সেই তোকে ঠকালো, তোর সাথে জঘন্য অন্যায় করলো। তোর এই ভুল ক্ষমার যোগ্য হলেও এই অমানুষটার ভুল ক্ষমার যোগ্য না। তুই যেদিন এই অমানুষটার কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারবি, ভেবে নিবি সেদিন থেকেই তোর সমস্ত ভুল ক্ষমা করা হয়ে গিয়েছে, এর আগে অবধি না। প্রিয়তা ফেল ফেল করে চেয়ে রইল।
ভাইয়ের কথা শুনে পুরনো ক্ষোভ আবার মাথা চাড়া দিয়ে উঠল তার। ওয়াদির কঠিন থেকে কঠিনতম শাস্তি চায় সে, আর সেই শাস্তির ব্যবস্থা করে এখান থেকে যাবে, এর আগে না। প্রিয়তা সংযত করলো নিজের আবেগ, চোয়াল শক্ত করে বলল, আমি ওর শাস্তির ব্যবস্থা করে তবেই দেশে ফিরবো ভাইয়া। দিলরুবা বেগম প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমরাও তোমার সাথে আছি মা। রাতের খাবার খেতে বসলো সবাই একসাথে। প্রিয়তা এখন পুরোপুরি স্বাভাবিক। তার ভাই তাকে এখনো আগের মতোই ভালোবাসেন, বরং মনে হচ্ছে ভালোবাসা বেড়েছে যেন। অথচ তার মনে হচ্ছিল তার ভাই বোধহয় রাগে তার সাথে আর কথাও বলবেন না। মমির খাবার আগেই শেষ। সে বসার ঘরে টিভি দেখছে বসে। ফারজা তার নিহাল প্রিয়তার কেসের ব্যাপারে আলাপ করছে। এই কিছু সময়ের মাঝে দুজনের সম্পর্ক জমেছে বেশ। তাদের দেখে এখন পাকিস্তানি আর বাংলাদেশি বলে আলাদা করা দুষ্কর হবে। দুজনকে বাঙালি লাগছে পুরো তালে। নিহালের খাবার শেষ। দিলরুবা বেগম ভীষণ যত্ন নিয়ে তাকে খাইয়েছেন, কোনো ত্রুটি তিনি রাখেননি। নিজের দেশের আরেক মানুষকে পেয়ে তিনি এখন বেজায় খুশি। নিহাল উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, বেসিনটা কোন দিকে? প্রিয়তা খাবার খেয়ে উঠতে চাইলে দিলরুবা বেগম বাধা দিয়ে বললেন, তুমি বসো, মৌমি দেখিয়ে দিবে। এই মৌমি, নিহালকে একটু বেসিনের কাছে নিয়ে যাও তো। মমি উঠে এলো, নিহালের কাছে এসে মাথা নুয়ে বলল, চলুন। বেসিনে হাত ধুচ্ছে নিহাল। মমি পাশেই দাঁড়ান। অস্বস্তিজনক ঠেকলো তার ভাবমুক্তি। সে লোকটাকে মিথ্যে বলেছিল, এখন সেটা নিয়ে অস্বস্তি হচ্ছে তার। তবে ইতস্তত বোধ কাটিয়ে এই নিচ থেকেই বলে ওঠে, সরি। নিহাল কল বন্ধ করে ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটা হয়তো তার বোনেরও ছোট। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দেখো, যেন কোনো বিরাট চুরি করে চোর ধরা পড়েছে। সে জিজ্ঞেস করে, সরি কেন? মমি চোখ পিটপিট করে চাইল নিহালের দিকে। নিহালের কুসকান ভ্রু আর একগাল দাড়ি হরণ করলো তার পূর্ণ মনোযোগ। হঠাৎ তাল হারালো সে। কি জন্য যে সরি বলেছে ভুলে গিয়েছে বেমালুন। নিহাল ভ্রু সোজা করে কিঞ্চিত হাসে মমির বিভ্রান্ত মুখখানা দেখে, বলে, ইটস ওকে মিস মিমি অর মৌমি, হুইচ ওয়ান ইজ রিয়েল? নিহালের কথায় আরো বেশি আড়ষ্ট হলো মমি। লোকটা জেনে বুঝে বেড়াই ফেলেছে তাকে। সে কিছু বলার আগে নিহাল আবার বলে ওঠে, ধন্যবাদ আমার বোনের বন্ধু হয়ে ওঠার জন্য। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। মমি স্মিত হেসে বলল, এভাবে বলবেন না। প্রিয়তা আপুকে সাহায্য করতে পেরে আমরা নিজেরাও ভীষণ খুশি। আমরা চাই প্রিয়তা আপু যেন আবার স্বাভাবিক একটা জীবনে ফিরে যেতে পারে, আর যেন কোনো দুঃখ কষ্ট আপুকে কখনো না ছুতে পারে। নিহাল হাসলো, বলল, অন্যের ভালো চাওয়া মানুষটা নিজেও সন্দেহের ভীষণ ভালো মনের মানুষ। আপনারাও তাই। মমি ক্ষীণ আওয়াজে বলল, ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। চলুন এবার ভেতরে যাওয়া যাক। জি জি চলুন। খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে বসেছে সবাই। নিহাল বসেছে ফোন নিয়ে। দেশে ফোন করে বাবা মার সাথে প্রিয়তাকে কথা বলিয়ে দিবে। ওই মানুষগুলো ওইখান থেকে ব্যাকুল হয়ে বসে আছেন তার অপেক্ষায়। নিহাল ভিডিও কল দেয় বাবার ফোনে। বাবা রিসিভ করেন সঙ্গে সঙ্গে। কল ধরেই উতলা হয়ে ওঠেন তিনি। শখানেক প্রশ্ন করে বসেন। নিহাল কোনো কিছুই জবাব না দিয়েই ফোনটা প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। ফোনের স্ক্রিনে এতদিন পর মেয়ের মুখখানা দেখে বাবার হৃদয়ে যেন রক্তক্ষরণ শুরু হয়। এই এক মেয়েকে কতই না ভালোবাসা, আদর, মায়া, মমতা দিয়ে বড় করেছেন। অথচ মেয়ে তাদের 23 বছরের ভালোবাসাকে ভুলে 2 বছরের ভালোবাসার টানে সব ছেড়ে কি নিদারুণভাবে চলে গেল। একবারও ভাবলো না তাদের কথা। এই বয়সে এতটা কষ্ট নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আজ এতদিন পরে মেয়েকে দেখে যেন চিত্তে কিছুটা শান্তি ফিরেছে। প্রিয়তা কম্পিত সুরে ডেকে উঠে, বাবা। তার বাবা অলিউল জামান চোখের জল মুছলেন, নাক টেনে বললেন, বাবার সাথে কথা বলে কিছুটা শান্তি পেলেও মা তার কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। মায়ের অভিমান বরাবরই একটু বেশি, আর এখন তো সাথে যোগ হয়েছে রাগও। প্রিয়তার মনে আক্ষেপ বাড়ল। দেশে না ফেরা অবধি মাকে সে মানাতে পারবে না জানে,
কিন্তু এই মুহূর্তে ওয়াদি ধরা না পড়া অবধি দেশে ফেরাও যাচ্ছে না যে। তার চিত্ত জুড়ে বইল বিষণ্ণতার স্রোত। সবাই বোঝালো মায়ের রাগ পড়ে যাবে অবশ্যই। সন্তানের কাছ থেকে মা কখনোই মুখ ফিরিয়ে রাখতে পারে না, এটা অসম্ভব। দিলরুবা বেগম ভীষণ আদর করে বোঝালেন। নেহালও আশ্বস্ত করলো তাকে। গেস্ট রুমে নিহালের থাকার ব্যবস্থা করা হয়েছে, আর প্রিয়তা শুয়েছে মমির ঘরে। সকল চিন্তা ভাবনার মলাট বন্ধ করে অবশেষে কিছুটা শান্ত হয়ে বিছানায় গা লাগায় প্রিয়তা। মমি তার পাশে। প্রিয়তার রিক্ত শূন্য চোখ। মমি জিজ্ঞেস করলো, এখনো মন খারাপ? প্রিয়তা মলিন হেসে বলল, না। আন্টি রাগ কমে যাবে, তুমি দুশ্চিন্তা করো না। প্রিয়তা মমির দিকে পূর্ণ মনোযোগে চাইলো, বলল, তুমি না ভীষণ মিষ্টি একটা মেয়ে, কত সহজেই মানুষকে আপন করে নাও। মমি অমায়িক হেসে বলল, তাই অবশ্য এই কথাটা আমাকে সবাই বলে, তবে তুমিও মিষ্টি কম নও কিন্তু। প্রিয়তাও হাসলো, বলল, বাংলাদেশে যেতে ইচ্ছে করে না তোমার? মমি অধিক আগ্রহ দেখেই বলল, করে তো, কিন্তু আমি যেতে চান না। আমার সাথে যাবে? চোখ বড় বড় করে চাইলো মমি। আমি কি রাজি হবে? আর আমি রাজি হলেও ভাইয়া তো জীবনেও রাজি হবে না। প্রিয়তা মুস্কি হেসে বলল, ওনারা যাতে তোমাকে নিজ থেকেই দেশে পাঠান, আমি বরং সেই ব্যবস্থাই করব। মমি অবাক কণ্ঠে বলল, কিভাবে? সেটা তো তোমাকে এখনই বলা যাবে না, সময় এলে নিজেই দেখতে পাবে। এখন ঘুমিয়ে পড়ো তো, যাও। মমিকে গভীর ভাবনায় ডুবিয়ে প্রিয়তা পাশ ফিরে শুয়ে পড়ল। মেয়েটা হয়তো এখন সারা রাত তার এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই খুইয়ে দিবে। রোজ ঝলমলে চমৎকার সকাল। সকালে নৈমিত্তিক কাজে ব্যস্ত দিলরুবা বেগম। ওয়াশরুম থেকে সবেই বেরিয়েছে ফারজাদ। তার ভেজা চুলে তাওলে চালাচ্ছে। আজ নিজেকে একটু হালকা লাগছে। অফিসে কোনো মিটিংয়ের চাপ নেই বিধায়। আয়নার সম্মুখে দাঁড়িয়ে তাই তৈরি হচ্ছে ধীরে ধীরে। গায়ে জড়ানো সাদা শার্টটাতে একটু আতর মাখলো। চুলগুলো গুছিয়ে নিল পরিপাটি করে। খেয়াল করলো দাড়ি বেড়েছে। মুখ থেকে বিরক্ত ধ্বনি চ উচ্চারণ করলো সে। ভাবলো গোসলের আগে কেন দেখলো না। খাবার টেবিলে খেতে বসেছে সবাই, তবে নেহাল এখনো আসেনি। দিলরুবা বেগম মমিকে ডাকার জন্য পাঠাবেন ভাবতেই নেহালকে ঘর থেকে বের হতে দেখা গেল। মমি তাকালো বিশিষ্টতাহীন দৃষ্টিতে, কিন্তু আচমকায় থমকে গেল সেই দৃষ্টি। নিদ্রা থেকে সদ্য জাগ্রত কোনো পুরুষ মানুষকে বুঝি এত চিত্তাগ্রহী লাগে? সে চোখ নামাতে পারছে না কেন? আশ্চর্য! নেহালের ঘুম ঘুম চোখ, ফোলা ফোলা মুখ আর এলোমেলো চুল যেন মারাত্মক প্রীতিকর ঠেকছে তার নিকট। সে তার বেহায়া দৃষ্টিকে যেন সংযত করতে ব্যর্থ, আর যার দরুন নেহালের চোখে চোখ পড়ে যায় তার। ভয়ানক লজ্জা পেয়ে সাথে সাথে চোখ নামায় সে, ঢোক গিলে। ভাবে লোকটা যদি তার ভাইকে এখন বিচার দিয়ে বলে, আপনার বোন এমন নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়েছিল কেন? ওকে কি আপনারা এই শিক্ষা দিয়েছেন? হাই হাই, কি হবে তখন? মমি দুশ্চিন্তায় পড়ল ভীষণ। নেহাল বসলো তার মুখোমুখি। দিলরুবা বেগম খাবার বেড়ে দিলেন তার প্লেটে। নাস্তা খেতে খেতে সে ফারজাদের কাছ থেকে তার পেশা নিয়ে বিস্তর আলোচনা শুনে ফেলল। নেহালও জানালো সে মাস্টার্স শেষ করে এখন একটা কোচিং সেন্টার চালায়, তার সাথে বিসিএস এর জন্য ট্রাই করছে। হয়ে গেলে একটা সরকারি কলেজে চাকরি নিবে। কথা বলতে বলতে খাবার শেষ করে উঠল ফারজাদ। তার এখন বের হতে হবে। হাত ধুয়ে বসার ঘরে সোফা থেকে অফিসের ব্যাগটা কাঁধে তুলে নেয়। ততক্ষণে বাকি সবারও খাওয়া শেষ। সবাই যার যার মতো উঠে গিয়েছে। দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে জুতা পরছে ফারজাদ, তবে দ্বিতীয় জুতা পায়ে লাগানোর আগেই বিস্মিত হয়ে তাকায়। সোজা হয়ে দাঁড়িয়ে অপ্রস্তুত হেসে বলে, স্যার আপনারা? ফারজাদের বস রফিক জুবায়ের চমৎকার হাসলেন। আমোদ গলায় বললেন, সারপ্রাইজটা কেমন লাগলো ফারজাদ? একটুও ভালো না। উত্তরটা যদি এভাবে মুখের উপর দিতে পারত তাহলে মনে ভীষণ তৃপ্তি পেত ফারজাদ। আপাতত সেটা পারছে না বলে দাঁতে দাঁত চেপে সবটা হজম করে জোরপূর্বক হাসলো সে। বলল, জি স্যার, দারুণ লেগেছে। বাইরে দাঁড়িয়ে কেন স্যার, ভেতরে আসুন। ফারজাদ জোতা খুলে দ্রুত ভিতরে ঢুকলো। তার পেছন পেছন ঢুকলো রফিক জুবায়ের এবং তার মেয়ে যারা জুবায়ের। ফারজাদ মাকে ডাকলো, আম্মি আম্মি এদিকে আসুন, আমার বস এসেছেন।
দিলরুবা বেগম ভীষণ অবাক হয়ে মাথায় কাপড় টেনে বসার ঘরে এলেন। সালাম দিলেন অজ্ঞাত দুজন ব্যক্তিকে দেখে। সালামের জবাব দিয়ে রফিক সাহেব বললেন, ভালো আছেন আপা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে খুব বিপদে পড়ে আজ আমি আপনার দ্বারস্থই হয়েছি। আপনার কি আমার সাথে কথা বলার মতো একটু সময় হবে? দিলরুবা বেগম প্রশ্ন চোখে ফারজাতের দিকে চাইলেন। ফারজাতের চোখ মুখের ভাবমুক্তিও একই রকম। এই বাপ বেটির হাব ভাব তার মোটেও ভালো ঠেকছে না। তার উপর এই যারা মেয়েটা আজ হঠাৎ এমন শাড়ি টাড়ি পরে এসেছে কেন? দিলরুবা বেগম প্রসন্ন হেসে বললেন, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছে আপনার কি সাহায্য চাওয়ার আছে বলুন ভাই। আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। জি বলছি, আপনি বসুন। আর ফারজাত, তুমিও বসো। দিলরুবা বেগম বললেন, আমি নাস্তা নিয়ে এসে কথা বলি বরং। না না, নাস্তা পরেও করা যাবে অনেক, আগে জরুরি কথাটা শেষ করি। ফারজাতের সন্দেহের মাত্রা এবার বাড়ল। সে ইতস্তত সুরে প্রশ্ন করল, কি জরুরি কথা স্যার? সেটাই তো বলছি, তুমি বসো আগে। ফারজাতের এসবের বিরক্ত লাগলেও বসলো সে। দিলরুবা বেগম বসলেন অপর পাশে একটি সোফাতে। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল মৌমি। মা যেহেতু বসে গিয়েছেন, এখন তাকে নাস্তা বানাতে হবে। সে রান্নাঘরের দিকে যায়, প্রিয়তাও সাথে যায় তার। জি ভাই, এবার বলুন। রফিক সাহেব ছোট একটা নিঃশ্বাস ফেললেন শুরুতে, অতঃপর নরম গলায় বললেন, আপা, ও হলো আমার একমাত্র মেয়ে, যারা আমার একমাত্র অবলম্বন। ছোটবেলায় মা হারানোর পর থেকেই আমি ওর সব ভীষণ আদর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করেছি। কখনো কোনো কিছুর জন্য না করিনি। তবে মেয়েটা আমার বেশ কয়েক মাস আগে একটা জিনিস চেয়েছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু আমার জেদি আমার নাকে হ্যাক করিয়েই ছাড়লো। আমি চেষ্টা করলাম সব কিছু দিতে পারলেও এবার আমি ব্যর্থ। আমার মেয়ের সেই চাওয়াটা এবার আর আমি কোনোভাবে পূরণ করতে পারছি না। আর তার জন্যই আজ আমাকে আপনার দরবারে আসতে হলো, কারণ একমাত্র আপনি আমার মেয়েকে সেই জিনিসটা দিতে পারবেন। দিলরুবা বেগম বুঝলেন না কিছুই। মমি চা নাস্তা নিয়ে এলো, সালাম দিয়ে খাবারের ট্রে রেখে চলে গেল। আবার দিলরুবা বেগম অপ্রস্তুত সুরে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে দিব ভাই? আর সেটা কি জিনিস? রফিক জুবাইর এক পল সময় নিয়ে অতঃপর বললেন, আপনার ছেলে। রফিক সাহেবের কথা শুনে হতভম্ব হলেন দিলরুবা বেগম। তিনি বিভ্রান্ত হয়ে চাইলেন ফারজাতের দিকে। ফারজাতে চোয়াল শক্ত। বস না হয়ে অন্য কেউ হলে এতক্ষণ তাকে বাড়ি থেকে বিদায় করে দিত অবশ্যই। বস বলে সম্ভব হলো না আর। দিলরুবা একটু সময় ভেবে বললেন, ভাই, আমার ছেলে তো কোনো দেওয়ার জিনিস না, তবে তাও যদি আমার ছেলে চায় তবে আমার কোনো আপত্তি নেই। ফারজাত কপাল কুঁচকালো, মায়ের দিকে চেয়ে বলল, আমি কি চাই না চাই সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আমি রফিক সাহেব আগ বাড়িয়ে বললেন, আমার মেয়েটাকে আর ফিরিয়ে দিও না ফারজাত, ও ভীষণ কষ্ট পাচ্ছে। ফারজাত দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করলো, বলল, উনি কষ্ট পাবেন বলে আমি শুরুতেই নাকচ করে দিয়েছি। তবে উনি কেন এখন এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করছেন? আমার সিদ্ধান্ত পাল্টাচ্ছে না, আর পাল্টাবেও না। কথাটা বলে জোরে নিঃশ্বাস ফেলল সে। যারা অসহায় বোধ করছে, এই মানুষটা কেন তাকে পছন্দ করে না, অথচ কত ছেলে জীবনও দিতেও রাজি তার জন্য। যারা দিলরুবা বেগমের পাশে গিয়ে বসলো, তার হাত ধরে মেয়ে যাওয়া সুরে পড়ল, আমি আপনার ছেলেকে ভীষণ ভালোবাসি আন্টি, ওনাকে একটু বোঝান না আন্টি, আমি যে কষ্ট পাচ্ছি ভীষণ। ফারজাদ ক্ষিপ্ত হয়ে কিছু বলতে যাবে, তবে দিলরুবা বেগম চোখের ইশারায় শান্ত হতে বললেন তাকে। ফারজাদ শক্ত হয়ে বসে। দিলরুবা বেগম যারার দিকে মায়ার চোখে চাইলেন, নরম সুরে বললেন, দেখো মা, ভালোবাসা এমন একটা জিনিস যেটা তুমি জোর করে কারোর ভেতর থেকে এনে দিতে পারবে না। এটা নিজ থেকেই তৈরি হয়। এখন মা, তুমি যাকে যাও, সে যদি তোমাকে না চায়, সেখানে আমি কি করতে পারি বলো? এটা এমন একটা জিনিস যেটা জোর খাটিয়ে হয় না। সময়, ধৈর্য আর একনিষ্ঠতা প্রয়োজন। যারা বিচলিত হয়ে পড়ল, সময় লাগবে, ঠিক আছে, আমি অপেক্ষা করব। যতদিন বলবে ততদিন অপেক্ষা করব। তবু আমাকে ফিরিয়ে দিও না ফারজাত। ফারজাদ চট করেই উঠে দাঁড়ালো, চোখ বুজে শ্বাস ফেললো জোরে। এসব আর সহ্য হচ্ছে না তার, তাও ধাতস্থ করলো নিজেকে, বলল, আমার কোনো সময় লাগবে না। আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি 10 বছর পরও আমার সেই সিদ্ধান্তই থাকবে। স্যার, আমাদের বোধহয় এবার অফিসে যাওয়া দরকার।
রফিক সাহেবের মেয়ের মুখের দিকে চেয়ে অনুরোধ করলেন। তুমি আরেকটাবার ভেবে দেখো ফারজাদ, প্রয়োজনে তুমি যা চাইবে আমি তাই দিব। ফারজাদ এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, রেগে গেল খুব। আপনার কি মনে হয় স্যার আমি লোভী, নাকি আপনি আপনার মেয়েকে টাকা দিয়ে বিক্রি করে দিতে চাইছেন? কোনটা? আমি যেখানে না বলেছি সেখানে এত বাড়াবাড়ি আপনারা কেন করছেন? নিজেদের সম্মান কমছে যে বুঝতে পারছেন না? জোর আর টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না স্যার। মন হৃদয় যেখানে সায় দেয় না সেখানে কিছুই সম্ভব না, এইটুকু আপনাদের বোঝা উচিত। অপমানে মুখ থমথমে হলো রফিক সাহেবের। মেয়ের জন্য এইসবও হজম করে নিলেন তিনি। বললেন, ফারজাদ, মা বাবা নিজের সন্তানের সুখের জন্য নিজের জীবন অবধি দিয়ে দেয়, সেখানে তোমার এই সামান্য অপমান আমার জন্য কিছুই না। আমি কখনো আশাহত হব না। আমার মেয়ে যতদিন চাইবে আমি ততদিনই বলে যাব তোমায়। সময় দিলাম, ভাবো আরও, তারপর সিদ্ধান্ত নাও। যারা আমি যান, চলো আমরা বাসায় যাই। ভাগ্য থাকলে একদিন অবশ্যই তোমার চাওয়া পূরণ হবে। যারা ঢোক গেলে উঠে দাঁড়ালো। দিলরুবা বেগমের দিকে চেয়েই পড়ল, আন্টি আসি, দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করেন। দিলরুবা বেগম উঠে দাঁড়ালেন। যারার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি তোমার সমস্ত নেক চাওয়া পূর্ণ হোক। রফিক সাহেব তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে ফারজাদকে বলে গেলেন, তোমার আজ আর অফিসে যেতে হবে না, কালকে থেকেই এসো। ফারজাদ জবাব দেয় না কোনো। তারা প্রস্থান করেন। শার্টের উপরে দুটো বোতাম খুলে সোফায় গায়ে নিয়ে বসলো ফারজাদ। মাথার ভেতরে দপদপ করছে, রাগটা যেন কমছেই না কোনো মতে। মমি বসার ঘরে ছুটে এলো, বলল, একদম ঠিক করেছো ভাইয়া, এই মেয়েকে আমারও পছন্দ হয়নি। চুলগুলো দেখেছো, পুরো ছেলেদের মতন ছোট ছোট করে রেখেছে। দিলরুবা বেগম তাকে ধমকে উঠে বললেন, আহ মমি, তুই এখন রুমে যা তো। মায়ের মেজাজ ভালো না দেখে মমি আর কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল। দিলরুবা বেগম ফারজাদের পাশে বসলেন। ফারজাদ চোখ বুজে বসে আছে। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, একটা কথা বলবে না ফারজাদ? ফারজাদ চোখ বোঝা অবস্থাতেই উত্তর দিল, কি? তোমার সমস্যাটা আসলে কি নিয়ে? যারাকে নিয়ে নাকি বিয়ে নিয়ে? বলো তো আমায়। ফারজাদ চোখ মেলল, চাইলো মায়ের দিকে। দিলরুবা বেগমের চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি আমার এগুলো কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার মন নিয়ে। আমার মন সায় দিচ্ছে না। মন যে কাজে সম্মতি দেয় না সেই কাজ আমি কি করে করব? আমি দিলরুবা বেগম কিছু সময় চুপ করেই জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? বিয়ে করবে না কোনো দিন? ফারজাদ চাইল, গম্ভীর স্বরে বলল, যেদিন মনে হবে আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ পেয়েছি সেদিন মনে হবে এই মানুষটা আমাকে আমার মৃত্যু অবধি ধরে রাখতে পারবে। আর যেদিন মনে হবে এই মানুষটা ছাড়া আমি অসম্পূর্ণ সেদিন সেই মুহূর্তে সেই মানুষটাকে আমি বিয়ে করে নিব। এর আগ অবধি এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। দিলরুবা বেগম বললেন, সেই মানুষটা কি এখনো আসেনি? ফারজাদ মাথা ঝাঁকিয়েই বলল, না। দিলরুবা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েই বললেন, অপেক্ষা ভালো, তবে অপেক্ষার অজুহাতে যোগ্য সময় আর যোগ্য মানুষ যেন হারিয়ে না যায় সেটা খেয়াল রেখো। ফারজাদ আর জবাব না দিয়ে নিজের রুমে চলে গেল। দিলরুবা বেগম তপ্ত শ্বাস ছাড়লেন। মনে মনে দোয়া করলেন ছেলেটার এই অপেক্ষা যেন শেষ হয় অতি দ্রুত। মমি একা ঘরে, আজকে কলেজে যায়নি। প্রিয়তা ভাইয়ের সাথে এতক্ষণ কথা বলে এখন মমির ঘরে গিয়েছে। মমি গল্প বই খুলে সিলিং এর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রিয়তা মমির পাশে গিয়ে বসলো, অথচই মমির এখনো মত্ত তার খেয়ালে। প্রিয়তা আস্তে করে মমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি দেখছো উপরে? আচমকা শব্দে হক চৌকিয়ে তাকায় মমি। প্রিয়তাকে দেখে বোকা বোকা হাসে। প্রিয়তা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হলো? কি দেখছিলে ওভাবে? মমি মাথা ঝাঁকিয়ে বলল, ওই কিছু না তো। প্রিয়তা তখন ডানে বামে তাকিয়ে আবারও ফিসফিসিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? মমি তার মতো করে ফিসফিসিয়ে বলল, করো। তোমার ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? মমি বড় বড় চোখ করে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? না, উনি তখন যেভাবে রাগ দেখালেন, যারা মেয়েটা তো বেশ ভালো, যেমন উচ্চশিক্ষিত তেমনি সুন্দরী, তাহলে তোমার ভাইয়া তো রেগে গেলেন কেন? মমি নাক মুখ কুঁচকে বলল, রেগে গিয়েছে ভালো করেছে। যারাকে আমারও
একদমই পছন্দ হয়নি। আর ভাইয়ের কি পছন্দ হবে? প্রিয়তা হাসলো, বলল, তা তোমার কাকে পছন্দ? তোমাকে। বলে জিভ কাটলো মমি। প্রিয়তা তাজ্জব ফোনে চেয়ে রইল। মমির মাথা চুলকে হেসে বলল, না মানে তোমার মতো নম্র, ভদ্র, ভালো, লক্ষ্মী মেয়েদের আমার ভীষণ পছন্দ। আমি চাই আমার ভাবিজান যেন তোমার মতোই হয়। প্রিয়তা হেসে বলল, আচ্ছা আমি দোয়া করি আমার থেকেও ভালো কেউ তোমার ভাবি জানো হোক। মমি মিনমিনিয়েই বলল, অন্য কেউ লাগবে না, তুমি হলেই হবে। নেহাল তৈরি হয়ে বসার ঘরে এলো। প্রিয়তাও এলো তার সাথে। ভাই বোনকে এমন তৈরি দেখে দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? আন্টি, থানায় যাওয়ার দরকার একবার। এই কেস কবে শেষ হবে জানা নেই। প্রিয়তার দেশে ফেরার একটা ব্যবস্থা তো করতে হবে। তা অবশ্যই ঠিক বলেছ। ওই ওয়াদি ধরা পড়া না অবধি এই কেসের কোনো সমাধান হবে না। কিন্তু তোমরা একা যাবে? ফারজাদকে নিয়ে যাও সাথে। না না আন্টি, আমরা যেতে পারবো। ওনাকে আর কষ্ট দিতে হবে না। না, কষ্ট কেন হবে? তোমরা দুজনেই নতুন, একা একা যাওয়াটা ঠিক হবে না। ফারজাদকে নিয়ে যাও সাথে। ফারজাদ, এদিকে এসো তো একবার। মায়ের ডাকে ঘর থেকে বেরিয়ে এলো ফারজাদ। প্রিয়তার ভয় হলো যে ফারজাদের মন মেজাজ এমনিতেই ভালো নেই, তার উপর এখন যদি আবার তাদের সাথে যাওয়ার কথা শুনে সে আরো বেশি ক্ষেপে যাবে। দিলরুবা বেগম ফারজাদকে প্রিয়তাদের সাথে যাওয়ার কথা বললেন। প্রিয়তার ভাবনার বিপরীতে গিয়ে ফারজাদ রাজি হলো সহজে। নিহালকে অপেক্ষা করতে বলে সে গেল তৈরি হতে। ফারজাদ তৈরি হয়ে আসতে তিনজনের একসাথে রওনা দেয়। মমি ছুটে দরজার কাছে আসে, জিজ্ঞেস করে, তোমরা সবাই কোথায় যাচ্ছ? প্রিয়তা জবাব দিল, থানা যাচ্ছি। মমি শুকনো মুখে বলল, হো। দিলরুবা বেগম বললেন, দুপুরের আগে চলে আসবে কিন্তু। আচ্ছা আন্টি। বেরিয়ে গেল তিনজন। মমি মন খারাপ করেই বলল, আমাকেও নিয়ে যেতে পারতা। দিলরুবা বেগম কপাল কুঁচকে বললেন, তুমি থানায় না গিয়ে কি করতে? থানার অফিসারের সাথে অনেকক্ষণ আলোচনা করলো নিহাল আর ফারজাদ। এখন প্রিয়তা ভিসা পাসপোর্ট না পাওয়া অবধি দেশেও ফিরতে পারছে না সে। এই নিয়ে ভাই বোন দুজনই দুশ্চিন্তায় আছে খুব। তবে অফিসার তাদের আশ্বস্ত করে বললেন তাদের একটা গোপন টিম ওয়াদির খোঁজ পেয়ে গিয়েছে, খুব শীঘ্রই তাকে তারা ধরে ফেলবেন। আর তারপরে প্রিয়তা দেশে ফেরার ব্যবস্থা হয়ে যাবে। এইটুকু শুনে কিছুটা হলেও মনোবল এলো প্রিয়তার। থানা থেকে বেরিয়ে এলো তিনজন। নিহাল ফারজাদকে বলল, আপনি বাসায় যান ফারাজ, আমি আর প্রিয়তা একটু পর আসছি। ফারজাদ বলল, কোনো কাজ আছে? এদিকটা চিনবেন? জি জি, সমস্যা হবে না, আমরা ঠিক চিনে যেতে পারবো। আর গুগল ম্যাপ তো আছেই। ফারজাদ স্মিত হেসে বলল, ঠিক আছে, কাজ শেষে চলে আসবেন। মা খাবার নিয়ে অপেক্ষা করবেন কিন্তু। আচ্ছা। ফারজাদ সামনে দু কদম এগিয়ে গিয়েও ফিরে আসে। আবার প্রিয়তার কাছে এসে বলে, আপনি মুখে মাস্ক লাগিয়ে নিন, ওয়াদি এখনো ধরা পড়েনি, ওকে দিয়ে কোনো ভরসা নেই। প্রিয়তা ফারজাদের কথা মতো মাস্ক লাগালো। ফারজাদ চলে গেল সেখান থেকে। প্রিয়তা ভাইয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কি কাজ ভাইয়া? নিহাল তার দিকে চেয়ে বলল, হোটেল খুঁজতে হবে। আর কতদিন ওনাদের বাড়িতে থাকবি? প্রিয়তার খেয়াল এলো সত্যিই তো, এভাবে একটা মানুষের বাসায় কতদিন থাকবে। সে মাথা এলিয়ে বলল, এতদিন কেউ ছিল না বলে ওই বাড়ি আমার একমাত্র আশ্রয় ছিল। এখন তো তুমি আছো, এখন হোটেলে থাকতে আর কোনো অসুবিধা নেই। চল, আমি গুগল থেকে কয়েকটা হোটেল বের করেছি, এইগুলো দেখে আসি। 3টার পর বাসায় ফিরলো তারা। গিয়ে দেখলো সত্যি সবাই না খেয়ে তাদের অপেক্ষায় বসা। প্রিয়তা আর নেহাল দুঃখ প্রকাশ করলো তা দেখে। দিলরুবা বেগম প্রসন্ন হেসে বললেন, সমস্যা নেই, ফ্রেশ হয়ে খেতে এসো। অতঃপর একসাথে খেতে বসলো সকলে। খাবার খাওয়ার মাঝেই নেহাল বলল, একটা কথা জানানোর ছিল আন্টি। হ্যাঁ বলো না বাবা। আন্টি, আমরা একটা হোটেল রুম ভাড়া করেছি, আর যেই কয়েকদিন এখানে আছি সেই হোটেলেই থাকবো। আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আজকাল তো এতটা কেউ নিজের কাছের মানুষের জন্য করে না, আমরা তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো। তাদের হোটেলে ওঠার কথা শুনে দিলরুবা বেগমের মন ক্ষুণ্ণ হলো। সব থেকে বেশি মন খারাপ হলো মমির। সে খাবার রেখে মুখ কালো করে চেয়ে রইল কেবল। দিলরুবা বেগম বললেন, তোমরা হোটেলে কেন থাকতে যাবে বাবা? আমাদের বাড়িতে কি কোনো অসুবিধা হচ্ছে? ছি ছি, তা কেন হতে যাবে আন্টি?
আপনি তো পুরো আমার মায়ের মতো আমার বোনকে আগলে রেখেছেন। আপনারা যদি আমার বোনের পাশে না থাকতেন তবে আজ হয়তো আমি আমার বোনকে ফিরে পেতাম না। আপনারা আমাদের জন্য যা করেছেন তার সচরাচর কেউ করে না আন্টি। হোটেলে যাচ্ছি নিজের আত্মসম্মান বোধ থেকেই। আপনাদের বাড়িতে আর কতদিন থাকবো? এবার তো একটা ব্যবস্থা করতেই হবে, তাই না? দিলরুবা বেগম বললেন, তোমার বোন আমার কাছে মমের চেয়ে কোনো অংশে কম না। ও আমার আরেকটা মেয়ে। আমরা এই কয়দিনে ওকে নিজেদের বাড়ির মানুষ ভেবে ফেলেছি। ও চলে গেলে আমাদের কষ্ট হবে। মমিও বলল, হ্যাঁ হ্যাঁ আপু, যেও না প্লিজ। তুমি চলে গেলে আমি একদম একা হয়ে যাব। দিলরুবা বেগম আর মমির কথা শুনে প্রিয়তারও মন খারাপ হলো খুব। কিন্তু এভাবে আর কতদিন একজনের বাড়িতে থাকা যায়? একদিন না একদিন তো যেতেই হতো। প্রিয়তা শুকনো মুখে হেসে বলল, মন খারাপ করো না, এখানে যতদিন আছি মাঝে মাঝে এসে দেখা করে যাব। মমির ভেজা স্বর প্রিয়তা সিক্ত চোখে চাইল। নিহাল বলল, এই মেয়ে তো দেখছি ভীষণ আবেগী। এইটুকুতেই কেনে ফেলছো তুমি? দিলরুবা বেগম হাসলেন, বললেন, ও বরাবরই এমন, অল্পতেই চোখে জল জমে। ফারজাদ মমির দিকে তাকালো। মেয়েটা সন্তপনে মুছে নিল চোখটা। ফারজাদ অবাক হলো, এই সামান্য কয়দিনের পরিচয়ে তার বোন আজ এক অজ্ঞাত মেয়ের জন্য কাঁদছে। এত মায়া তার। ফারজাদ এবার তাকালো প্রিয়তার দিকে। তার চোখ মুখও ছলছলে। সে অবাক হলো, এই মেয়েটারও তো দেখছি খুব মায়া। সেই ভাবে মেয়ে জাতি এত মায়া পায় কোথায়? কেউ নিজ থেকে চলে যেতে চাইলে তাকে কি আর আটকে রাখা যায়? দিলরুবা বেগম আর বাধা দেন না। প্রিয়তা তার ব্যাগ গুছিয়ে নেয়। সন্ধ্যায় বেরিয়ে যাবে তারা। ব্যাগ সব গুছিয়ে বসার ঘরে এনে রাখে। মাগরিবের আজান হচ্ছে বাহিরে। মমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক টানছে। দিলরুবা বেগম কিসের একটা ব্যাগ এনে যেন খুব জোরাজুরি করে প্রিয়তার ব্যাগে ঢুকিয়ে দিলেন। এটাতে কি আছে সেই ব্যাপারে প্রিয়তা অবগত নয়। সে ব্যাগের চেন আটকিয়ে মমির কাছে যায়। তার দুই হাত নিজের হাতের মাঝে আগলে ধরে বলে, নাকটা তো টমেটো হয়ে গিয়েছে, রেঁধে খেয়ে ফেলা যাবে এবার। মমি জবাব দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেবল। প্রিয়তা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, রেগে আছো? মমি চাইলো এবার, ভগ্ন সুরে বলল, যেও না প্লিজ প্লিজ। প্রিয়তা তার গালে হাত রাখলো, নরম সুরে বলল, এইভাবে বলো না মেয়ে, আমি আসবো তো। হোটেলটা অনেকটাই কাছে, যখন বলবে তখনই চলে আসবো। না গেলে হয় না? না, এবার যেতেই হবে। আর কত থাকবো? সারা জীবনের জন্য থেকে যাও না। প্রিয়তা হাসলো, বলল, সারা জীবন কি থাকা সম্ভব বোকা মেয়ে? হ্যাঁ সম্ভব, তুমি চাইলেই সম্ভব। প্রিয়তা আর সেটা নিয়ে কথা না বাড়িয়ে বলল, ভালোভাবে পড়াশোনা করবে, সামনে পরীক্ষা না তোমার? মমি কপাল কুঁচকে চেয়ে রইল, জবাব দিল না কোনো। প্রিয়তা এবার গেল দিলরুবা বেগমের কাছে। তাকে বিনয়ের স্বরে বলল, আপনি আমার আরেক মা, আপনাকে আমি কখনোই ভুলবো না। এতটা ভালোবাসা পাকিস্তানে না আসলে হয়তো আমি আর কোনোদিনও কারো কাছ থেকে পেতাম না। এই একটা কারণে পাকিস্তানে আসা নিয়ে আমার আর কোনো আফসোস রইল না। আমি আপনাকে ভালোবাসি আন্টি। যদি কোনোদিনও কোনো কাজে আমার প্রয়োজন বোধ করেন তবে আপনার এই ছোট্ট মেয়েটাকে ডাকতে দুবার ভাববেন না। আমি ছুটে চলে আসবো আপনার কাছে। দোয়া করবেন আমার জন্যে। দিলরুবা বেগমের চোখ জোড়াও সিক্ত। তিনি প্রিয়তার কপালে ভালোবাসার পরশ দিয়ে বললেন, অনেক অনেক সুখী হও মা। দুঃখ যেন তোমাকে কখনো স্পর্শ করতে না পারে। সাহসী হও, সত্যবাদী হও। দোয়া রইল। প্রিয়তা সর্বশেষে দাঁড়ালো ফারজাতের সামনে। নিহাল সবার সাথে কথা বলে বাহিরে বেরিয়ে গিয়েছে। তার পেছন পেছন গিয়েছে দিলরুবা বেগম আর মৌমি। ফারজাতও যাচ্ছিল, তবে প্রিয়তা ডেকে থামায় তাকে। সে ফারজাতের মুখোমুখি দাঁড়ায়, ঠোঁটের কোণে অম্লান হাসি, বলে, পাকিস্তানে আসার পর যেই মানুষটা আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সেই মানুষটা আপনি। আপনি যদি সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন তবে আমি হয়তো সেদিন রাতে নিঃশেষ হয়ে যেতাম। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। একের পর এক প্রত্যেকটা বিপদে আপনি আমার ঢাল হয়েছিলেন। একা একটা দেশের প্রতিটা মুহূর্তে অসহায় বোধ করলেই আমি আপনাকে দেখতাম, সাহস পেতাম খুব। মনে হতো আপনি আছেন, আমার আর কোনো বিপদ নেই। সেদিন যখন ওয়াদি আমায় নিয়ে যেতে এসেছিল সেই মুহূর্তে কোনো রকমে বাইরে এসে আমি আপনাকেই খুঁজছিলাম। আপনাকে সেই মুহূর্তে না দেখে দম যেন আমার আটকে আসছিল। তারপর যখনই দেখলাম আপনাকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো আমার।
আপনাকে তখন দেখা মাত্রই মনে হলো এবার আমি বেঁচে যাব, আর সত্যিই বেঁচে গেলাম। আমার জন্য আপনাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। যদি এই এত এত ঋণ শোধ করার কোনো ব্যবস্থা থাকতো তবে আমি অবশ্যই শোধ করে দিতাম, কার্পণ্য করতাম না একটু। কিন্তু আপাতত ধন্যবাদ দেওয়া ছাড়া এই ঋণ শোধ করার আর কোনো ব্যবস্থা নেই। আমি কৃতজ্ঞ, আপনাকে আমি ভুলবো না কখনো। আপনি আজীবন আমার স্মৃতিতে থাকবেন। হয়তো ভবিষ্যতেও কোনোদিন কোনো বিপদে পড়লে আল্লাহর পর আমার আপনার কথাই প্রথম স্মরণে আসবে। ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ফারজাদ ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা উছিলা মাত্র, তাও ধন্যবাদ গ্রহণ করলাম। আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন। আমি রেগে গেলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না, তার জন্য আমি দুঃখিত। আর আপনিও ভালো থাকবেন, দোয়া করি আপনার ভবিষ্যৎ সুন্দর হোক। প্রিয়তা প্রসন্ন হেসে বলল, ওসব কথা আমি ভুলে গিয়েছি, আপনিও ভুলে যান। চলুন তবে এবার যাওয়া যাক। ফারজাদ তার অফিসের গাড়িতে করে প্রিয়তা আর নেহালকে হোটেলে নামিয়ে এলো। তাদের নামিয়ে বাড়িতে ফেরার পথে আচমকা গাড়িটা খারাপ হয়ে গেল তার। এই মাঝ রাস্তায় এখন সে কারিগর কোথায় পাবে? সে নিজে অনেক চেষ্টা করে দেখলো, পারল না। ফোন করলো গাড়ির ড্রাইভারকে। সে এখন তার বাসায়, বলল এক্ষুনি একটা কারিগর নিয়ে সে জায়গায় আসার জন্য।